আমরা শুরুতেই দেখি একটা হোটেল রুমের মধ্যে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে, আর সেখানে পুলিশ এসে উপস্থিত হয়েছে। পুলিশের সন্দেহ ওই রাইটারই তার স্ত্রীকে খুন করেছে। পুলিশ তাকে ধরার আগেই সে পালানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সে একটা ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নেয়, আর সেখানে সেই মালিকেরও খুন হয়ে যায়। খুনের সময় ওইখানে উপস্থিত ছিল ওই মৃত ব্যক্তির স্ত্রী ও রাইটার। পুলিশের চোখে এরা দুজনেই যেন প্রত্যক্ষদর্শী এবং সাসপেন্ড। তাদের মধ্যে কেউ একজন তো খুনটি করেছে। এখন পুলিশকে খুঁজে বের করতে হবে কে সত্য বলছে কে মিথ্যে বলছে। এমন একটা মুভি যেখানে কোনটা সত্য কোনটা মিথ্যা খুঁজে বের করাও কঠিন। এ অবস্থায় কি পুলিশ আসল খুনিকে ধরতে পারবে? আর ওই ফ্ল্যাটেই বা কী ঘটেছিল জানতে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। বলছি হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম মুভি ইত্তেফাকের কথা। মুম্বাই, সময়টা মধ্যরাত। পুলিশ একটি গাড়ি ধরতে চেষ্টা করছে। গাড়িটি যে চালাচ্ছে তার নাম বিক্রম শেট্টি। বিক্রম পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু হঠাৎই তার কারটি ওখানে অ্যাক্সিডেন্ট করে। বিক্রম গুরুতর আহত হয়। তারপরও সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাতে চেষ্টা করে। বিক্রম একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে। পুলিশ এদিকে তারপরও তাকে খুঁজছে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায় ওখানে। পুলিশ ওখানে দারোয়ানের কাছে জানতে চায় 6 ফিট লম্বার এখানে কেউ এসেছে। দারোয়ান বলে, আমার পেট খারাপ, তাই আমি বাথরুমে ছিলাম, আমি কিছু দেখিনি। তবে এখানে একটি কুকুর বাঁধা আছে, ভিতরে কেউ ঢুকতে পারবে না, কারণ ঢুকলে কুকুরটি অবশ্যই শব্দ করত। যখনই পুলিশ চলে যাচ্ছিল তখনই একটি মেয়ে এসে পথ আটকে দেয় পুলিশের। এই মেয়েটির নাম মায়া। মায়ার কথা মতো পুলিশ তার ফ্ল্যাটে গিয়ে দেখে বিক্রম সেখানেই দাঁড়িয়ে আছে। পাশেই মায়ার হাজব্যান্ডের ডেড বডি পড়ে আছে। সাথে সাথে পুলিশ বিক্রমকে ধরে নিয়ে যায়। পরদিন সকালের সিন দেখানো হয়। ইনি হচ্ছেন ডিসিপি দেব সিনহা। ওই ফ্ল্যাটে খুনের কথা শোনা মাত্রই সে ওই ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে ফরেন্সিক টিম কাজ করছে ও বাহিরে রিপোর্টাররা দাঁড়িয়ে আছে। দেব ভিতরে যেতেই ইন্সপেক্টর জানান সব কন্ট্রোলে আছে। এরপর দেব পুরো ঘরটাকে ও ডেড বডিটাকে ভালোভাবে দেখে নেয়। এই কেস একটি হাই প্রোফাইল কেস। এই কেসে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে ইউক্রেনের একজন পপুলার নোবেলিস্ট। গত রাতেই তার লেটার নোবেলটি রিলিজ হয়েছে, তাই তার স্ত্রীকে নিয়ে সে ইন্ডিয়া এসেছিল। তারা হোটেলে উঠেছিল, আর তবে সেখানেই তার স্ত্রী ক্যাটরিনের ডেড বডি পাওয়া গেছে। তাই এখন বিক্রমের উপরে 2টি মার্ডার কেস। একটি তার নিজের স্ত্রী ক্যাটরিনের মার্ডার কেস, অন্যটি ওই ফ্ল্যাটের শেখরের মার্ডার কেস। আবার শেখর ছিল একজন নামি দামি লয়ার। এজন্য এই কেসটি খুবই সেন্সিটিভ। এদিকে দেব স্যার পর্যবেক্ষণ করছে। ড্রয়িং রুমের মধ্যে কাঁচ ভেঙে এলোমেলো হয়ে পড়ে আছে। টেবিলের গায়েও রক্ত লেগে আছে। তাই পুলিশ গৌতমের ধারণা টেবিলের উপরে পড়ে আঘাত খেয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু দেবের ধারণা এটা টেবিলে গিয়ে মৃত্যু হয়নি, ভারী কোনো জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তখন ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে সোফার নিচে একটি ফ্লাওয়ার পিস পাওয়া যায়, যার নিচেও রক্ত লেগে আছে। প্রথম তো ওটাকেই মার্ডার ওপেন ভাবা হয়েছিল। হয়তো এটা দিয়েই মাথায় আঘাত করা হয়েছিল। টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়। ঘরের ভিতরের বাহিরের সকল ডাস্টবিন টেস্ট করা হয়। ভিতরে কিছু না পেলেও বাহিরের ডাস্টবিনে পোড়া কিছু ফটো পাওয়া যায়। দেব এবার কমিশনারের সাথে দেখা করতে এসেছে। কমিশনার জানাচ্ছে বিক্রমের কোনো এভিডেন্স ছাড়া এভাবে গ্রেফতার করা যাচ্ছে না। বিক্রম একজন নামি দামি লোক। 3 দিনের মধ্যে তোমাকে কেসটি সলভ করতে হবে, যেখানে 3 দিনের রেজাল্ট আনা খুবই কষ্টকর। তারপরও কমিশনারের পুরো ভরসা দেব এটি করতে পারবে। দেব এসব কথা মাথায় রেখেই তদন্ত শুরু করে। আর এখানে দেখা যাচ্ছে দেব বিক্রমের জবানবন্দি নিচ্ছে। দেব বিক্রমকে শুরুতেই বলে দেয়, দেখো ভাই, আমি নির্দোষ, আমি কিছু করিনি, এসব কথাবার্তা চলবে না, সোজা পয়েন্টে আসো। তোমার উপরে 2টা মার্ডার কেস চলছে। তখন বিক্রম বলতে শুরু করে, গত রাতে আমার নতুন বইয়ের লাঞ্চ পার্টি ছিল। সন্ধ্যা 7:30 থেকে আমি সেখানেই ছিলাম। আর ক্যাটরিন অনেক জার্নি করে আসাতে ওর শরীরটা খুব খারাপ ছিল, তাই ক্যাটরিন হোটেলেই রেস্ট করছিল। কিন্তু দেবের কথা, যে কোম্পানি তোমার বুক লঞ্চ করছিল ওই কোম্পানির সিও হচ্ছে ক্যাটরিন। সে তোমার বুক লঞ্চ করতে লন্ডন থেকে ইন্ডিয়া আসলো, আর সে কিনা লাঞ্চ পার্টিতে না থেকে হোটেলে ঘুমিয়ে রইল। এটা তুমি আমাকে বিশ্বাস করাতে চাও? বিক্রম বলে, দেখুন, ক্যাটরিনের ছোটোবেলা থেকে হার্টে সমস্যা। গত কয়েক মাস যাবতে ওর বেশ প্রবলেম হচ্ছিল, তাই আমি ওকে বলেছিলাম হোটেলে রেস্ট করতে। আর পার্টি শেষ করে আমি যখন হোটেলে ফিরে আসি, রুমে নক করলে ক্যাটরিন দরজা খুলছিল না। তখন আমার কাছে থাকা কার্ড দিয়ে আমি ভিতরে ঢুকি। পুরো রুমে খুঁজে না পেয়েও আমি ওয়াশরুমে গিয়ে দেখি
ফ্লোরে ক্যাটরিনের রক্তমাখা বডি পড়ে আছে। দেব বলে, তাহলে তুমি পুলিশকে ফোন করেছো? পুলিশ গিয়েছে, তুমি সেখান থেকে পালিয়ে গিয়েছো। পালালে কেন? বিক্রম বলে, আপনারা যেভাবে কথা বলেন আমি সেভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে সত্যি সত্যি কী ঘটেছিল এবার তাই দেখব আমরা। পুলিশকে ফোন করেছিল বিক্রম। পুলিশ এসে বিক্রমকেই সন্দেহ করছিল। বিক্রমকে পুলিশ থানায় নিয়ে যেতে চেয়েছিল, আর সেখানে বিক্রমের খটকা লাগে। বিক্রমের কথা, আমি আমার ওয়াইফের মৃত্যুর খবরটা নিজেই দিয়েছি আপনাদেরকে, আর আপনারাই আমাকেই খুনি ভেবে ধরে নিয়ে যাচ্ছেন। তার উপরে আবার হাবিলদার বারবার লকআপের বিষয় নিয়ে আমাকে ভয় দেখানো শুরু করলো। তাই বিক্রম ওয়াশরুমের কথা বলে ওয়াশরুমে যায়। তখন তাম্বেরা যখন বডি নিয়ে ব্যস্ত ছিল, ওই সুযোগে বিক্রম পালিয়ে যায়। বিক্রমের কথা শুনে দেব বলে, দেখো ভাই, পালিয়ে তুমি বড় ভুল করেছো, কারণ এখন সন্দেহটা তোমার উপরেই যাচ্ছে। তবে মানলাম তুমি ভয় পেয়ে পালিয়েছিলে, তাহলে শেখরকে কেন মেরেছো? বিক্রম বলে, শেখরকে আমি কেন মারবো? আমি তো ওকে চিনিই না। বিক্রমের কথা মতো সে ওভার স্পিডে কার চালানোর জন্য সে অ্যাক্সিডেন্ট করেছিল। বিক্রম আহত হয়ে পাশের ওই ফ্ল্যাটে ঢুকে পড়েছিল। ফ্ল্যাটে ঢুকতেই আমার মায়ার সঙ্গে দেখা হয়। বিক্রম মায়াকে হেল্প করতে অনুরোধ করে, কিন্তু মায়া বিক্রমকে থেকে বারবার বলছিল, আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। তারপর বিক্রম মায়াকে অনেক অনুরোধ করে, দয়া করে আমাকে শুধু একটা কল করতে দিন, আমি আমার ডক্টরকে কল করব। আর বিক্রমের এই অবস্থা দেখে মায়া শুধু একটা সুযোগ দিতে চায় বিক্রমকে একটা কল করার জন্য। মায়া বিক্রমকে ঘরে নিয়ে যায়, আর কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ফোন আনতে সে তার বেডরুমে যায়। আর তখনই বিক্রম খেয়াল করে টেবিলের মাঝখানে কিছু কাঁচ ভাঙা পড়ে আছে। আবার মায়াকেও দেখা যায় তার বেডরুম বাহির থেকে লক করে রেখেছে। মায়া বিক্রমকে ফোন দিয়ে বলছিল, যা করার তাড়াতাড়ি করুন, আমার হাজব্যান্ড যে কোনো সময় চলে আসতে পারে। যখনই বিক্রম কল করতে যাবে তখনই ক্যাটরিনার মার্ডার নিউজটা টেলিভিশনে আসে, যেখানে মিডিয়া বিক্রমকে খুনি বলছে। আর এটা দেখা মাত্রই মায়া বিক্রমের থেকে ফোন কেড়ে নিতে চাইল। বিক্রম বারবার বোঝাতে চেষ্টা করছে, আমি খুন করিনি, আমি তো পুলিশকেই ফোন করতে চেয়েছিলাম। মায়া অনেকটা ঘাবড়ে গিয়ে ফলকাটা ছুরি নিয়ে বিক্রমকে যেতে বলল। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মায়া দরজা খুলে দেখে তাদের কাজের মহিলা এসেছে, কিন্তু মায়া তাকে ভিতরে আসতে না দিয়ে আগামীকাল আসতে বলে দরজা লাগিয়ে দেয়। বিক্রম তখন পিলারের পিছে দাঁড়িয়েছিল, কিন্তু দেবের কথা, এত কিছু হলো, মায়া দরজা খুললো, তোমাকে ভিতরে নিল, মায়া তোমাকে দেখে পালালো না কেন? বিক্রম বলে, সেটা তো আমিও বুঝতে পারিনি, ও কি মনে করে পালায়নি। আমার মনে হয়েছিল ও আমাকে হেল্প করতে চেয়েছিল। বিশেষ করে আমি যখন ঘরে ঢুকেছিলাম সব কিছু কেমন যেন আমার কাছে আজব লেগেছিল। যেমন ঘরের মধ্যে টেবিলের ভাঙা কাঁচ পড়ে আছে, মায়ার গলায় আঘাতের চিহ্ন, ও বেডরুমও বাহির থেকে লক করে রেখেছে। এমনটা কে করে? কিছু তো একটা লুকাচ্ছিল। দেব বলে, তার মানে মায়া তার হাজব্যান্ডকে খুন করে বেডরুমে লুকিয়ে রেখেছিল, আর দুর্ভাগ্যবশত তুমি তোমার ওয়াইফকে খুন করে ওই ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নিয়েছো, যেখানে একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে খুন করেছে। দেবের ধারণা বিক্রম একজন রাইটার, আর এমন গল্প রচনা করা তার জন্য কোনো বিষয় না। তাই বিক্রমের কোনো কথাই দেবের বিশ্বাস হচ্ছে না। এর মধ্যে পুলিশ গৌতম এসে জানায় মায়া এসেছে। তাই দেব মায়ার সাথে কথা বলতে যাচ্ছিল, তবে যেতে যেতে ইন্সপেক্টর কদমের সাথে কথা বলে। কদম জানায় দুইবারই সে বিক্রমকে অ্যারেস্ট করেছে। কদম আরও জানায় বিক্রমের নামে আরও একটি কেস আছে। কয়েকদিন আগে একটি মেয়ে সুইসাইড করেছিল, ওই মেয়েটির বাবা বিক্রমের নামে কেস করেছে। এরপর দেব মায়ার সাথে কথা বলে। দেবের কথা, বিক্রম যেহেতু শেখরকে জানতো না, তাহলে একজন অচেনা মানুষকে কেন মারবে? এখানে তো খুনের কোনো মোটিভই দেখা যাচ্ছে না। মায়ার কথা, যে নিজের স্ত্রীকে খুন করতে পারে তার জন্য আরেকজনকে খুন করার কোনো মোটিভ লাগে না। আর শেখর আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। দেব মায়ার কাছে তখন জানতে চায় গত রাত্রে কি হয়েছিল। এরপর মায়া বলতে শুরু করে। মায়ার ভাষ্যমতে গত রাতে কলিং বেল শব্দ পেয়ে মায়া দরজা খুলেছিল, আর ঠিক তখনই বিক্রম ঢুকে মায়ার মুখ চেপে ধরে। কিন্তু মায়া বিক্রমের থেকে বাঁচার জন্য বেডরুমের দিকে ছুটে গেল। বিক্রম বেডরুমে গিয়ে মায়াকে ধরে নিয়ে আসে, আর এরপর ডাইনিং টেবিল থেকে ছুরি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে বিক্রম সেই ছুরিটি নিয়ে নেয়। আর ঠিক তখনই কাজের মহিলা আসে। বিক্রম তখন দরজার পাশেই ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, তাই বিক্রমের ভয়ে মায়া কাজের মহিলাকে ঘরের ভিতরে ঢুকতে না দিয়ে আগামীকাল আসতে বলেছিল। বিক্রম তখন মায়াকে সোফায় এনে বসায়, আর ঠিক তখনই টিভিতে ক্যাটরিনার মার্ডারের নিউজ আসে। আর এটা দেখে মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। মায়া তখন সুযোগ বুঝে দরজা খুলে অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিক্রম মায়ার মুখ চেপে ধরে আবার ফ্ল্যাটের মধ্যে নিয়ে আসে। এ পর্যন্ত শোনার পর দেব একটু ব্রেক নেয়। তখন দেব বাইরে এসে দেখে কিছুদিন আগে যে মেয়েটি সুসাইড করেছিল বাইরে এসে ঝামেলা করছে।
এই সুযোগে দেব ওই মেয়ের বাবার সাথেও কথা বলে। এই লোকটার নাম হচ্ছে শাস্ত্রী। কিছুদিন আগে শাস্ত্রী যখন মামলা করেছিল তখন পুলিশ কোনো গুরুত্বই দেয়নি। আজ যখন পুলিশের প্রয়োজন পড়েছে তখন তাকে ডাকা হয়েছে। কিন্তু শাস্ত্রীর কথা আমি আপনাদের মতো নয়, আপনাদের মতো ব্যবহার করব না। আমি সব খুলে বলবো। দেব শুধু তার কাছে জানতে চায় আপনার মেয়ে কিভাবে মারা গিয়েছিল। শাস্ত্রীর কথা, আমার মেয়ে সুসাইড করেনি, আমার মেয়েকে খুন করা হয়েছে। এই বিক্রম আমার মেয়েকে খুন করেছিল। এখানে আমরা শাস্ত্রীর কথা জানতে পারি শাস্ত্রীর মেয়ের নাম ছিল নিত্যা। নিত্যাকে 5 জন মিলে গ্যাংরেপ করেছিল। আর বিক্রম এটি জানার পর বিক্রম নিত্যার উপর একটি নোবেল বই লিখতে চেয়েছিল। বিক্রম বলেছিল সে যদি বইয়ের মাধ্যমে নিত্যার সাথে ঘটা ঘটনাগুলো যদি প্রকাশ করে তাহলে অনেক রেপ বিক্রমরা উপকৃত হবে। তবে বিক্রম ওয়াদা করেছিল নিত্যার নাম কোথাও আসবে না। এই জন্য নিত্যার থেকে সব গল্প জানার পরে বিক্রম বই প্রকাশ করে। কিন্তু বিক্রম তার ওয়াদা রাখেনি। বিক্রম নিত্যার নাম প্রকাশ করে দেয়। তখন প্রত্যেকটা নিউজে নিত্যার নাম চলে আসে। আত্মীয় স্বজন সবাই জেনে যায়। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই নিত্যাকে কল করতে শুরু করে। সবাই নিত্যাকে অন্য চোখে দেখতে শুরু করে, যেটা নিত্যা মেনে নিতে পারছিল না। এমনকি রাস্তাঘাটে বের হলেও মিডিয়ারা এসে তাকে ভিড় করে ধরতো। ওই সময় শাস্ত্রী একদিন নিত্যাকে নিয়ে বিক্রমের সাথে দেখা করতেও গিয়েছিল। কিন্তু বিক্রম তাদের দেখেও না দেখার ভান করে চলে যায়। তখন তারা বুঝে যায় বিক্রম তাদের ধোঁকা দিয়েছে। আর সমাজের বিভিন্ন প্রেশার ও এত কথা শুনে নিত্যা আত্মহত্যার রাস্তা বেছে নেয়। আর এজন্যই শাস্ত্রী বিক্রমের নামে হত্যা মামলা করেছিল। সিন চলে যায় রাতে। গৌতম দেবকে বলছিল মায়া ও বিক্রম দুজনে যে স্টোরি বলেছে দুজনের স্টোরি বিশ্বাসযোগ্য। এখন শুধু তাদেরকে খুঁজে বের করতে হবে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। আমাদের মূল সত্যটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু হাতে সময় আছে মাত্র 2 দিন। এই 2 দিনে এত জটিল কেস কিভাবে সমাধান করা সম্ভব? সিন চলে যায় পরের দিন। পরের দিন দেব বিক্রমের কাছে তার পরের হিস্টোরিগুলি জানতে চায়। বিক্রম বলে কাজের মেয়ে চলে যাওয়ার পরে আমি মায়াকে আমার সব সমস্যার কথা খুলে বলি। আর বিক্রমের তথ্য মতে মায়া সেটা বিশ্বাসও করেছিল। বিক্রমের ওই অ্যাক্সিডেন্টে বিক্রমের পেটে আঘাত লেগেছে। আর মায়া সেটা বুঝতে পেরে ফার্স্ট এড বক্স এনে বিক্রমকে ফার্স্ট এড দিচ্ছিল। তখন বিক্রম মায়ার কাছে জানতে চায় আমার কি স্যালেন্ডার করা উচিত? তখন মায়া বলল তোমার কি মনে হয় পুলিশ তোমাকে সাহায্য করতে চেয়েছে? পুলিশ মাত্র তাদের কেস সমাধান করতে চাচ্ছে। চিন্তা করো না, আমার হাজব্যান্ড একজন লয়ার, তার আসার সময় হয়ে গেছে। এত সময় লেট করেছো যেহেতু দেখা করেই যাও। আর তখনও বিক্রমের ওই নিউজগুলো দেখাচ্ছিল। আর এগুলো দেখে বিক্রম আরও ঘাবড়ে যাচ্ছে। এজন্য মায়া টিভি অফ করে বিক্রমকে ড্রিঙ্কসের অফার করে। এমনকি নিজে হাতে দুজনের জন্য ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসে। বিক্রমের কাছে ড্রিঙ্কসের ব্যাপারে জানতে পেরে দেব মায়ার কাছে ড্রিঙ্কসের ব্যাপারে বলে। আবার এর সত্যতাও পাওয়া গেছে, কারণ মায়ার ফ্ল্যাট থেকে 2টি গ্লাস উদ্ধার করা হয়েছে। সেখানে একটি গ্লাসে মায়ার ফিঙ্গারপ্রিন্ট, অন্যটি বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। মায়ার কথা আমি নিজের ইচ্ছায় বিক্রমের সাথে ড্রিঙ্ক করিনি, বিক্রম আমাকে ড্রিঙ্ক করতে বাধ্য করেছে। মায়ার কথা মতো বিক্রম কিছু ডকুমেন্টস খুঁজছিল শিখরের কাছে। কিন্তু মায়া বারবার চেষ্টা করছিল কিভাবে বিক্রমের হাত থেকে বাঁচবে। এজন্য পানি খাওয়ার কথা বলে মায়া তাদের ব্যান্ডের দিকে চলে যায়। আর সেখান থেকে লুকিয়ে মায়া টর্চ লাইটটি নিয়ে তার পকেটে রেখে দেয়। আর তখনই বিক্রম আসাতে মায়া বিক্রমকে ড্রিঙ্কসের অফার করে। আর ঠিক তখনই মায়া নিজের জন্য বিক্রমের জন্য ড্রিঙ্কস বানানো। আর তখন বিক্রম ড্রিঙ্কস করতে করতে মায়া শরীরে টাচ করার চেষ্টা করছিল। তখন মায়া ওয়াশরুমে যেতে চায়। বিক্রম বলছিল তার আগে আমাকে ফার্স্ট এড বক্স দিয়ে যাও। মায়া জানা সেটা বাথরুমে আছে। অবশ্য মায়া বাথরুম থেকে বক্সটি দিয়েও দেয়। এরপর মায়া ওয়াশরুম ইউজ করতে চাচ্ছিল, কিন্তু বিক্রম দরজা বন্ধ করতে দিতে চাচ্ছে না। মায়া বলে একটু ঘুরে তো দাঁড়াবে। মায়া ওয়াশরুমের নাম করে হাতের সেই টর্চ দিয়ে নিচে থাক দারোয়ানকে ইশারা করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই দারোয়ান তার সিগন্যাল দেখতে পারছে না। এক পর্যায়ে মায়া বিক্রমের সাথে আবার চলে আসে। বিক্রম বুঝে গিয়েছিল মায়া কিছু করার চেষ্টা করছে, এজন্য বিক্রম মায়ার গলা চেপে ধরেছিল। কিন্তু এসব কথা সব বিক্রম অস্বীকার করেছিল। বিক্রম বলে আমি কেন ওর সাথে জবরদস্তি করতে যাব, আমি ওই সময় আমার ওয়াইফের কথা ভাবছিলাম। তবে মায়া কথায় কথায় বিক্রমের পাশে আসার চেষ্টা করছিল। বিক্রম একসময় মায়ার কাছে জানতে চায় টেবিল কিভাবে ভাঙলো। মায়া বলে ওটা বলো না, আমার মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, তাই ওটা ভেঙে ফেলেছি। তবে তাদের কথার মধ্যে বিক্রম ফ্লোরে একটা মানি ব্যাগ পায়। সাথে সাথে মানি ব্যাগটি নিয়ে বলে এটা শেখরের মানি ব্যাগ, ভুলে বাসায় রেখে গিয়েছে। বিক্রম দেবকে আরো বলে আমার কেমন যেন একটু আজব লেগেছিল সবকিছু। মায়ার বিহেভিয়ার যেন কেমন লাগছিল। আমার মনে হচ্ছে মায়াই শেখরকে খুন করে বেডরুমে আটকে রেখেছিল। কিন্তু বিক্রমের কোনো কথাই দেব বিশ্বাস করছিল না। এরপর ওই বিল্ডিংয়ের দারোয়ানকে ওখানে ডেকে পাঠানো হয়। এক দারোয়ান বলে সন্ধ্যা 7:30টায় শেখর এই বিল্ডিংয়ে এসেছিল। 8টায় তার ডিউটি শেষ হয়ে গেছে, ততক্ষণ শেখরকে বের হতে দেখেনি। অন্যজন জানায় আমার পেট খারাপ ছিল, আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন কথা জানি না, কিন্তু যখন আমি বাইরে ছিলাম তখন যেতে দেখিনি। তার মানে তাদের কথায় বোঝা যাচ্ছে শেখর 7:30টায় ফ্ল্যাটে এসেছিল ঠিকই, কিন্তু আর বের হয়নি।
কিন্তু মায়া বলছে শেখর গত রাত 12টার দিকে বাসায় ফিরেছিল। মায়ার কথা অনুযায়ী বিক্রম যখন মায়ার গলা চেপে ধরেছিল ঠিক তখন শেখর ঘরে ঢুকে পড়ে। আর এটা দেখা মাত্রই মায়াকে বাঁচানোর জন্য বিক্রমের সাথে শেখর ফাইট করছিল। আর মায়াও তখন হেল্পের জন্য বাইরে চলে যায়। তখনই পুলিশের সামনে গিয়ে পড়ে। পুলিশকে নিয়ে যখন বাসায় ফিরবে ততক্ষণে শেখরকে মেরে ফেলেছে বিক্রম। একদিকে মায়া বলছে 12টা এসেছে, অন্যদিকে ওয়াচম্যান বলছে 7:30টায় এসেছে। কার কথা সত্যি ও কার কথা মিথ্যা? দারোয়ানদের কথা শুনে মায়া বলল, অবশ্য 7:30 বাজে একবার শেখর এসেছিল 2 মিনিটের জন্য, আবার চলে গেছে। কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে ওয়াচম্যানের কথা অনুযায়ী যদি সত্য হয়ে থাকে তাহলে মায়া এখানে যা বলছে সব মিথ্যা। এই থিওরিতে বলছে মায়াই শেখরকে খুন করেছে আর পুরো দোষটা দিচ্ছে বিক্রমকে। এজন্য দেবের এখন মায়ার উপরে সন্দেহ হচ্ছে। দেবও এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, কার কথা বিশ্বাস করবে, আসলে ওখানে কি ঘটেছিল। আর তখনই একটি মহিলা থানায় কল করে জানায় ক্যাটরিন মার্ডার কেসে তার কাছে একটা এভিডেন্স আছে। একথা শোনা মাত্রই দেব ওই মহিলার সাথে দেখা করে। মহিলা জানায় ঘটনার দিন তাদের অ্যানিভার্সারি ছিল আর সে কারণে তার হাজব্যান্ড তাকে ওই হোটেলে নিয়ে গিয়েছিল। তবে রাতের বেলা তারা যখন একে অপরকে ভিডিও করছিল তখন পিছনের থেকে ওই জ্বালানা দিয়ে সব কিছু ভিতরে কি হচ্ছিল, ভিকটিমের সাথে কিভাবে ফাইটিং হয়েছিল সব কিছু রেকর্ড হয়ে যায়। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাত্রে ক্যাটরিনা ও বিক্রমের মাঝে অনেক ফাইটিং হয়েছিল। আর এই ভিডিওটা দেখার পর বিক্রমের উপরে সন্দেহ করাটা একদম স্বাভাবিক। দেব বিক্রমকে ওই ভিডিওটি দেখায়। আর ওই ভিডিও দেখার পরে বিক্রম জানায় আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু কি বিষয় সেটা আপনারা জানেন না। বিক্রমের তথ্য মতে বিক্রমের যে বুকটি লঞ্চ হয়েছে এটা লঞ্চ করা ক্যাটরিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর ক্যাটরিনই ওই বুকের সাকসেসের জন্য নিত্যার নামটা প্রকাশ করে দিয়েছিল, যেটা বিক্রম পছন্দ করেনি। এজন্য বিক্রম চাচ্ছিল বুকটা যেন পাবলিশ না হয়, কিন্তু ক্যাটরিন কিছুতেই পাবলিশ ক্যান্সেল করতে চাচ্ছিল না। এক পর্যায়ে ক্যাটরিন বলে, তুমি আমার সাথে কন্ট্যাক্টে আছো, যদি তুমি কন্ট্যাক্ট ক্যান্সেল করতে চাও আমি তোমার নামে মামলা করে দেব, আর তুমি সারা জীবন কোনো বই লিখতে পারবে না। বিক্রমের কথা মতো ওই রাত্রে ক্যাটরিনা ও তার মধ্যে এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। বিক্রম আরও জানায় এত কিছু হওয়ার পরে আমি চাচ্ছিলাম না বইটা যেন পাবলিশ হয়, কিন্তু ক্যাটরিনের উপরে কোম্পানির প্রেশার ছিল, তাই ক্যাটরিন হয়তো বা এটা বুঝতে পারছিল না। তৎক্ষণাৎই ক্যাটরিনের পোস্টমর্টম রিপোর্ট চলে আসে আর সেখানে লেখা ছিল তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তার মানে ক্যাটরিনকে খুন করা হয়নি, একটা ন্যাচারাল ডেথ ছিল। আর অন্যদিকে ফরেন্সিক ল্যাব থেকে জানায় শেখরের মাথায় যে আঘাত করা হয়েছে তা কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যার কারণে শেখরের মৃত্যু হয়েছে। যখন আঘাত করা হয়েছিল তখন দুজনেই মুখোমুখি দাঁড়ানো ছিল। ফরেন্সিক এক্সপার্ট আরও জানায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করলে এক ধরনের ক্ষত দেখা যায়, আর বসে থাকা ব্যক্তিকে আঘাত করলে এক ধরনের ক্ষত দেখা যায়। আর শেখরের মাথায় যে আঘাতটি দেখা যাচ্ছে এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সে দাঁড়ানো ছিল। আর 6 ফুট উচ্চতার কোনো এক ব্যক্তি তার মাথায় আঘাত করেছে, আর সেখান থেকে রক্তক্ষরণের কারণেই শেখরের মৃত্যু হয়েছে। এদিকে বিক্রমের উচ্চতাও 6 ফিটের উপরে। আর এর উপরে ভিত্তি করে কমিশনার প্রেসের সামনে বলে যায় যে বিক্রম নিজেই খুন করেছে। বিক্রম বুঝতে পেরেছিল বিক্রমকে ফাঁসানো হয়েছে, তাই বিক্রম দেবকে খুঁজতেছিল। এরই মধ্যে দেখা যাচ্ছে যে দেব কাউকে ফোন দিয়ে বলেছিল মায়ার ঘর থেকে যে পোড়া ফটোগুলো বের করা হয়েছিল সেগুলির কি কোনো খবর পাওয়া গেছে? খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে সেই ফটোগুলোর ডিটেলস চাই। ছিন চলে যায় রাতে। এদিকে বিক্রমকে জেলে রাখা হয়েছে। হাবিলদার এসে তাকে খাবার দিয়ে যায়। বিক্রম এখন অসহায়, তাকে এই খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। বিক্রম সবাইকে যতই বোঝানোর চেষ্টা করতেছে কেউ তার কথা বুঝতে পারতেছে না, শুনতেও চাচ্ছে না। ছিন চলে যায় পরবর্তী দিনে। মায়ার ঘর থেকে যে পুরা ফটোগুলো উদ্ধার করা হয়েছিল সেই ফটোর অরিজিনাল ফটো পাওয়া গেছে। আর ওই ছবিগুলো পাওয়া মাত্রই চেরাগ নামে এক লয়ারকে অ্যারেস্ট করা হয়। এই চেরাগ ছিল শেখরের বন্ধু, আর তারা একসাথেই ওকালতি করত। আর এরপর আমরা দেখতে পাই পুলিশের হাতে যে ফটোগুলো এসেছে এগুলো চেরাগ আর মায়ার ফটো। আর এই ফটোগুলো প্রমাণ করে দিচ্ছে মায়া আর চেরাগের মধ্যে কোনো পরকীয় সম্পর্ক ছিল। অবশেষে চেরাগ ও মায়া সেটা স্বীকারও করে নেয়, কিন্তু তারা দুজনে এটাও বলছে তাদের সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু তারা সম্পর্কটাকে শেষ করে দিতে চেয়েছিল। তারা শেখরকে খুন করেনি। আবার চেরাগও বলছে ঘটনার দিন সে মায়ার সাথে দেখাও করেনি বা ওই ফ্ল্যাটেও যায়নি, কিন্তু দেব তাকে বলে দেয় তারা ওই ফ্ল্যাটে চেরাগের ব্লাড পেয়েছে। আর এটা স্পষ্ট প্রমাণ করছে ঘটনার দিন চেরাগ ওখানেই ছিল। চেরাগ বলতে লাগলো আমি যখন ওই রাতে ওই বাসায় যাই তখন শেখর বাইরে। চেরাগ তখন এই সম্পর্কের বিষয় নিয়ে মায়াকে বোঝাতে চেষ্টা করছিল, কিন্তু মায়া কিছুই শুনতে চাইছিল না।
আর তাদের এমন কথার মধ্যেই শেখর চলে আসে। আর তারা এমন একটা অভিনয় করে যেন তারা শেখরের জন্যই অপেক্ষা করছিল। শেখর ওদের আচার আচরণ সব কিছু বুঝতে পেরে গিয়েছিল। যখনই চিরাগ বের হতে যাচ্ছিল তখনই শেখর চিরাগকে আটকে দেয়। মায়া তখন জানতে চায়, তুমি এমন করছো কেন, কি হয়েছে? ঠিক তখনই শেখর চিরাগ আর মায়ার ওই ফটোগুলো দেখায়। তার মানে এই ফটোগুলো শেখর আগেই পেয়ে গেছিল। শেখর তাদের সম্পর্কের কথা জানতে পেরে ওই রাতে ওই ফটো সহ এখানে এসেছিল। এ বিষয়ে নিয়ে তর্কাতর্ক হলে এক পর্যায়ে শেখর চিরাগকে ধাক্কা দিয়ে টেবিলের উপরে ফেলে দেয়। আর তখনই টেবিলের গ্লাস ভেঙে যায়। আর ওই কাছের আঘাতের রক্তই ওখানে লেগে গিয়েছিল, যেটা পরবর্তীতে পুলিশ পেয়েছে। আর এই ঘটনার পরে শেখর বের হয়ে যায়। চিরাগ বলে, আমিও বের হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মনের মধ্যে শুধু কাজ করছিল ওদের সঙ্গে কিছু হয়নি তো আবার, ওরা দুজন ঠিক আছে তো। আমি মায়াকে বহুবার কল করেছি, কিন্তু মায়ার ফোন বন্ধ থাকায় আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না। এজন্য আমি মায়ার ফ্ল্যাটে আবার গিয়েছিলাম, কিন্তু তখন মায়া আমাকে ঢুকতে না দিয়ে আমাকে দ্রুত চলে যেতে বলল। আর তখন মায়া বলে, ওই সময়ে বিক্রম তার পাশে দাঁড়িয়েছিল। বিক্রমের ভয়ে মায়া চিরাগকে ভিতরে আসতে দেয়নি। মায়ার কথা, আমি যেটা করেছি সেটা ভুল করেছি, কিন্তু তার জন্য আমি শেখরকে খুন করিনি। মায়া আর চিরাগের সম্পর্কটা জানার পর যে কেউই ভাববে খুন এরাই করেছে। আর এটা ঘটা একদমই স্বাভাবিক। এগুলি ভাবতে ভাবতে দেব বিক্রমের সঙ্গে দেখা করতে জেলের ভিতরে যায়। দেবকে দেখে বিক্রম বলছিল, আমি এখন সব আশাই ছেড়ে দিয়েছি, কারণ সবাই দোষী হিসাবে আমাকেই ধরে নিয়েছে। সত্যটা কেউই জানতে চায় না। দেব বলে, কে বলছে জানতে চায় না? তুমি বলো, আমি শুনছি। এরপরই সিন চলে যায় ওই ঘটনায় যেটা আমরা আগে দেখেছিলাম। ঘরের মধ্যে ওই মানিব্যাগটি পাওয়ার পরে বিক্রমের সন্দেহ হয়েছিল, তাই সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মায়া দরজা খুলেই দেখে চিরাগ এসেছে। বিক্রম আরও বলে, চিরাগকে মায়া শেখর বলেই পরিচয় দিয়েছিল। আমি তো আগে থেকে তাকে চিনতাম না, তাই আমি চিরাগকেই শেখরভাবে ধরে নিয়েছিলাম। মায়া আরও বলেছিল, আমি তোমাকে আগেই বলেছি শেখর একজন লয়ার, ও তোমার সমস্যার সমাধান করে দেবে। এরপর মায়া চিরাগের সাথে কথা বলছিল। এদিকে বিক্রম জানালা দিয়ে উকি দিয়ে দেখে বিল্ডিংয়ের পাশে একটা পুলিশের গাড়ি এসেছে। আর ঠিক তখনই চিরাগ বিক্রমের মাথায় আঘাত করে বিক্রমকে বেহুশ করে দেয়। আর যখন বিক্রমের জ্ঞান ফিরছিল তখন দেখতে পেল চিরাগ ও মায়া শেখরের লাশটি ড্রয়িং রুমে টেনে এনেছিল। আর মায়া যখন বুঝতে পেরেছে বিক্রমের জ্ঞান ফিরেছে তখন মায়া গিয়ে পুলিশ ডেকে এনেছিল। তখন পুলিশ এসে বিক্রমকে এই অবস্থায় অ্যারেস্ট করে। এসব কথা শুনে দেব একটা ছবি দেখায় বিক্রমকে। বিক্রম ছবিটা দেখে বুঝতে পারে যে এটা সব কিছু মায়া ও চিরাগের চালাকি। বিক্রম যে স্টোরি বলছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মায়া ও চিরাগ শেখরকে খুন করেছে। খুন করে বিক্রমকে ফাঁসিয়ে দিয়েছে। দেবের ধারণা হয় চিরাগ শেখরকে মেরেছে, না হয় বিক্রম শেখরকে মেরেছে। গৌতম বলে, দারোয়ানের তথ্য মতে সন্ধ্যা 7:30টায় শেখর বাড়িতে এসেছে। আবার মায়াও তেমনটা বলেছে, কিন্তু বের হয়েছিল কিনা এটা কেউই বলেনি। সিম্পল কথা, শেখর যদি বের নাই হয়ে থাকে তাহলে চিরাগ ও মায়াই খুন করেছে। আর শেখর যদি বাহিরে গিয়ে আবার এসে থাকে তাহলে সিম্পল বিক্রমই খুন করেছে। ওই সময়টা ওখানে বৃষ্টি হচ্ছিল, তাই দেব বসে বসে জুতার কাদা পরিষ্কার করছিল। আর ঠিক তখনই দেবের মাথায় আসে, ঘটনার রাতেও তো বৃষ্টি হয়েছিল। শেখর যদি ওই সময় বাসায় এসেও থাকে, বৃষ্টি শুরু হয়েছিল 12টার আগে। শেখর যদি বাসায় এসেই থাকে তাহলে শেখরের জুতায় কাদা লেগে থাকার কথা। এজন্য দেব দ্রুত শেখরের সেই এভিডেন্স রুমে রাখা জুতোটা চেক করে। মায়া যদি সত্যি বলে থাকে তাহলে শেখরের জুতোর মধ্যে কাদা লেগে থাকবে। মায়া যদি মিথ্যে বলে থাকে তাহলে শেখরের জুতো ফ্রেশ থাকার কথা। আর অবশেষে সেটাই পাওয়া যায়, শেখরের জুতো একদম ফ্রেশ। এর মানে এই দাঁড়ায় শেখর 7:30 বাজে এসে আর বের হয়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে মায়া মিথ্যে বলছে। চিরাগ আর মায়া মিলেই শেখরকে খুন করেছে। আর এই থিওরির উপর ভিত্তি করেই মায়াকে অ্যারেস্ট করা হয়। দেবের ধারণা, মায়া ও চিরাগের সম্পর্কের কথা যখন শেখর জেনে গিয়েছিল তখন মায়া ও চিরাগ মিলেই শেখরকে খুন করেছে। দুর্ভাগ্যবশত বিক্রম সেই বাড়িতেই এসে আশ্রয় নেয় যে বাড়িতে খুন হয়েছিল। আর মায়া যখন টিভিতে বিক্রমের ওয়াইফের ব্যাপারটা জানতে পেরেছিল, বিক্রমকেই তারা এই খুনের দায়ে ফাঁসাবে। আর প্ল্যান মতো চিরাগ দরজায় নক করতে মায়া চিরাগকে সব কথা জানিয়ে দেয়। এরপর তারা বিক্রমকে বেহুশ করে বিক্রমকে ফাঁসিয়ে দিয়েছে। শেখরের খুনি ধরা পড়েছে। দেব তখন বিক্রমের কাছে এসে বলে শেখরের খুনিরা ধরা পড়ে গেছে। সাথে ক্যাটরিনের রিপোর্টের কথাও বলে। ডক্টররা বলছে ক্যাটরিন হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই বিক্রমকে এখন ছেড়ে দেয়া হবে। তখন বিক্রম বলছে, ক্যাটরিনকে আমি মেরেছি, কারণ ওই সময় ক্যাটরিনের পাশে আমার থাকা উচিত ছিল। আমি যদি ওর পাশে থাকতাম হয়তো বা এমনটা হতো না।
দেব তখন বিক্রমের মানসিক অবস্থাটা বুঝতে পারছিল। তাই দেব তার ছোটবেলার একটা ঘটনার কথা শেয়ার করে। দেবের ছোট ভাই তার বাবার আড়ালে দেবের কাছ থেকে মোটর সাইকেল চালানো শিখত। আর এভাবে শিখতে শিখতে একদিন দেবের কাছ থেকে মোটর সাইকেল নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে তার ভাই মারা গিয়েছে। তাই দেব এখনও পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারছে না। দেব এখনও মনে করে তার বাবার অবাধ্য হয়ে যদি তার ছোট ভাইকে মোটর সাইকেল চালানো না শেখাতো তাহলে আজ তার ভাই বেঁচে থাকতো। সিন চলে যায় পরবর্তী দিন। বিক্রমকে ছেড়ে দিচ্ছে, তবে বিক্রম যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল ক্যাটরিনের বডিটি কবে পাবো। গৌতম বলে 2-3 দিন সময় লাগবে। দেব এসে বলে চিন্তা করো না, আজকের মধ্যে পেয়ে যাবে। এরপর মরাদেহটাকে নিয়ে সাগরের পাড়ে পুড়িয়ে দেয়া হয়। সিন চলে যায় দেবের বাড়িতে। দেব বিক্রমের লেখা একটি নোবেল পড়ছিল। এদিকে দেবের ওয়াইফ মীরা বিক্রমের অনেক বড় ফ্যান। দেব বলছিল তোমরা এসব নোবেল কিভাবে যে পড়ো আর কিভাবে যে বুঝতে পারো। 1 ঘন্টা যাবৎ এক পেজের মধ্যে আটকে আসি। এই নোবেলটি মীরা আগেও পড়েছে। তখন মীরা বলে এই নোবেলের যে হিরো সে ড্রাগ ওভারডোজের কারণে মারা গিয়েছিল। আর মীরার মুখে ড্রাগ ওভারডোজের কথা শুনে দেবের মনে একটু সন্দেহ জাগে। দেব দ্রুত ল্যাবে চলে যায়। ও ফরেন্সিক এক্সপার্টের কাছে জানতে চায় ক্যাটরিনের মৃত্যুটা কি ড্রাগের কারণে হতে পারে। ডাক্তার স্পষ্ট বলে দেয় এমন কিছু ঘটেনি। স্বাভাবিকভাবেই ক্যাটরিন ছোটবেলা থেকে এই ড্রাগ নিয়েছিল। আর ওর ঘরে থাকা মেডিসিনের বোতল ও মেডিসিনের প্রেসক্রিপশন বলছে যেদিন পারচেস করা হয়েছে আর যেদিন ক্যাটরিনের মৃত্যু হয়েছে ওই দিন থেকে শুরু করে ক্যাটরিনের মৃত্যু পর্যন্ত স্বাভাবিক ডোজই নিচ্ছিল। তাহলে ড্রাগস ওভারডোজের তো কোনো প্রশ্নই আসে না। এসব শুনে দেবও ভাবছিল আমি হয়তো একটু বেশি চিন্তা করি। তখনই হাতে ধাক্কা লেগে মেডিসিনটা পড়ে যায়। মেডিসিন তোলার সময় দেব একটি ক্যাপসুল খুলে ফেলে। আর তখনই ওই ডাক্তার বলে ওঠে স্যার এখানে তো স্বাভাবিক মাত্রার থেকে 3 গুণ বেশি পরিমাণ আছে। এই ট্যাবলেটের ভিতরে অতিরিক্ত মেডিসিনের ডোজ দেয়া আছে। আর এই কাজটি বিক্রম করেছে। তার মানে বিক্রম খুব চতুরতার সাথেই ক্যাটরিনকে এই মেডিসিন দিয়েছিল। ক্যাটরিনের যেহেতু ছোট থেকে এই মেডিসিন নিতে হতো, যেহেতু তার হার্টের প্রবলেম ছিল, প্রতিদিনে এই মেডিসিন নিতে হতো, বিক্রম সেই মেডিসিন কাজে লাগিয়ে ক্যাটরিনকে হত্যা করেছে। আর এটা দেব বোঝা মাত্রই গাড়ি নিয়ে বের হয়ে যায় বিক্রমের কাছে। এদিকে বিক্রমও আজ ফ্লাইটে লন্ডন চলে যাবে। তাই দেব গৌতমকে ফোন করে বলে যে করে হোক বিক্রমের ফ্লাইটে আটকাও। আর তখনই বিক্রম এয়ারপোর্ট থেকে দেবকে কল করে বিষয়টা খুলে বলে। দেব যেটা ভাবছে সেটাই ঘটেছে। বিক্রমই খুন করেছে ক্যাটরিনাকে। আসল ঘটনা হলো ক্যাটরিনা চাচ্ছিল না নিত্যার নামটা বইতে লেখা আসুক। ক্যাটরিনা কোনোভাবেই বইটি পাবলিশ করতে চাচ্ছিল না। আর এটা নিয়েই তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। কিন্তু বিক্রম কোনোভাবেই বইটাকে এভাবে আটকে রাখতে চাচ্ছিল না, পাবলিশ করতে চেয়েছিল। এ বিষয়ে তর্ক করতে করতে এক পর্যায়ে ক্যাটরিন বলে দিয়েছিল বিক্রমের নামে সে মামলা করবে, বিক্রমকে ডিভোর্সও দিবে। এই জন্যই মূলত বিক্রম ক্যাটরিনকে খুন করেছিল। এই জন্যই বিক্রম পুলিশকে ফোন করতে চেয়েছিল। যখনই বিক্রম ফোন হাতে নেয় তখনই শেখরের একটা মেসেজ আসে ক্যাটরিনার ফোনে। আর বিক্রম বুঝে গিয়েছিল ক্যাটরিনা ও শেখর দুজনে মিলে তার নামে কেস করবে। ক্যাটরিনকে তো এখানেই বিক্রম মেরে ফেলেছিল। এই জন্যই শেখরকে মারতে শেখরের ফ্ল্যাটে গিয়েছিল। আর এই ঘটনার পরে আমরা বিক্রমের কথা জানতে পারি মায়া যেভাবে বলেছিল সব সত্য বলেছিল। মায়া যেটা বলেছিল সেটাই সঠিক ছিল, সেটাই সত্য ঘটনা ছিল। বিক্রম সম্পূর্ণ মিথ্যে ছিল। বিক্রম এটাও বলে কেসের ফাইল খোঁজার সময় মায়া ও চেরাকের সেই ফটোগুলো পেয়েছিল। আর এই ফটোগুলো পেয়ে বিক্রম তার প্ল্যান সাজিয়েছিল। বিক্রম চাচ্ছিল পুলিশ যেন ওই ফটোগুলো পেয়ে পুলিশ ধারণা করে নেয় মায়া আর চেরাকের সম্পর্কের কারণে শেখরকে তারা খুন করেছে। আর বিক্রম ওই ছবি দেখে ধরে নিয়েছিল এটাই চেরাক। তখন আমরা এও জানতে পারি বিক্রম চালাকির সাথে শেখরকে খুন করেছে আর সব দায় চেরাক ও মায়ার ঘাড়ে দিয়েছে। যখন বিক্রম খুন করতে গিয়েছে বিক্রম খুব চালাকির সাথে নিজের জুতা শেখরের পায়ে পরিয়ে শেখরের জুতা বিক্রম নিজেই নিয়ে চলে আসছে। আর এই কারণেই পুলিশকে সে বোকা বানাতে পেরেছে। বিক্রম কথা বলতে বলতে ফ্লাইটও ওভার করে ফেলে। এদিকে দেবও এয়ারপোর্টে পৌঁছে যায়। বিক্রম এও বলছিল আপনি আর শত চেষ্টা করেও আমাকে ধরতে পারবেন না, কারণ একমাত্র সাক্ষী ছিল বডিটা তো আমি জ্বালিয়ে দিয়েছি। আর আমাকে তো ইউক্রেন থেকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট আমার কিছুই করতে পারবে না, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। কথা বলতে বলতে ততক্ষণে ফ্লাইট রান হয়ে গেছিল। দেব তখন অসহায় চোখে তাকিয়ে রইল, কিছুই করতে পারল না। কোনোভাবেই সম্ভব হলো না বিক্রমকে আটকানো।
আর এভাবেই খুব সহজেই একটা মাস্টার মাইন্ড প্ল্যান করে দুটো খুন করেছে। আপনি কি একবার ভেবে দেখেছেন মানুষ কতটা জঘন্য হতে পারে? এই মুভিতে আমরা কি বুঝেছি কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।